তৃণমূলের প্রধান এবং সবচেয়ে লয়াল যদি আমি বলি যে বিশ্বস্ত বা লয়াল ভোট ব্যাংক কারা, সেটা হচ্ছে এই অনুপ্রবেশকারী। ৬,০০০-এর অধিক কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, জাস্ট পাততাড়ি গুটিয়ে চলে গেছে। যে পশ্চিমবঙ্গে আরও কোথাও সন্দেশখালির মতো সেম জায়গা হয়ে নেই তো, যে বাংলা নারীদের জন্য সুরক্ষিত নয় কেন বলা হচ্ছে? দেখুন, 2026-এর বিধানসভা নির্বাচন যেই মুহূর্তে দাঁড়গোড়ায়, সেই মুহূর্তে 2008 থেকে যদি আমি ধরি 2026 অবধি কাউন্ট করলে হয় প্রায় 18 বছর। নরেন্দ্র মোদী ঠিক 18 বছর পর 18 তারিখ এসে সিঙ্গুরে তার বক্তব্য রাখলেন। বিগত এই কয়েক বছরের মধ্যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে আমরা বহুবার সভা করতে দেখেছি পশ্চিমবঙ্গে, কিন্তু তার আজকের এই যে বক্তব্য, আজকের এই ভাষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ দুটো কারণে। তার বক্তৃতার মধ্যে তিনি সবচেয়ে বেশি যদি কিছু হাইলাইট করে থাকেন, একটা হচ্ছে সিঙ্গুরের এবং সর্বোপরিভাবে হুগলির ডেভেলপমেন্ট, এবং সেকেন্ড হচ্ছে অনুপ্রবেশকারী। প্রথমে আসি সিঙ্গুর ডেভেলপমেন্টের কথায়। 2008 সালের অক্টোবর মাস রতন টাটা সর্বসমক্ষে এসে বললেন টাটা মোটরসের যে ন্যানো ভেহিকলের কারখানা, সেই কারখানা পশ্চিমবঙ্গে আর করা গেল না, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যত্র কোথাও সেই কারখানা স্থাপন করবে। We have taken the very regretful decision to move the nano project out of West Bengal. I think Mr. Banerjee has pulled the trigger. সেই কারখানা করার জন্য ল্যান্ড অ্যাকুইজিশন অর্থাৎ কৃষকদের থেকে জমি নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে কারখানাটা হলো না। কিছু জিনিসপত্র যেটা কারখানা তৈরি করতে সেই জমিটাকে উঁচু করতে লাগে, আরও অনেক কিছু, সেই স্ট্রাকচার তৈরি হওয়া বা সেই জায়গাটাকে তৈরি করার জন্য অনেক কিছু সেই জমিতে এনে ফেলা হয়েছিল। এবার বিষয়টা হচ্ছে যে যখন টাটা মাঝপথ থেকে চলে গেল, বলা যেতে পারে তাদেরকে চলে যেতে বাধ্য করা হলো, তারপরে রাজ্য সরকারের ক্ষমতায় যখন এলো তৃণমূল কংগ্রেস, তখন তারা না গেল এসপার, না করলো ওসপার। কেন বলছি তখন তারা না গেল এসপার, না করলো ওসপার, কেন বলছি কথাটা বুঝতে হবে। এইখানে তারা ল্যান্ড অ্যাকুইজিশন অর্থাৎ কৃষকদের জমি দখল করা নিয়ে এত তারা প্রতিবাদের স্বর তুলেছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় হাঙ্গার স্ট্রাইক করলেও তারপরে না সেই কারখানায় তৈরি হয়েছে, যেহেতু টাটা মোটরস সেখান থেকে ছেড়ে চলে গেল, খুব স্বাভাবিকভাবে সেখানে কারখানা তৈরি হবে না। আবার উল্টো দিকে দেখা গেল যে সেই জমিতে যে জিনিসপত্র ফেলা ছিল, সেই জমি সেই অবস্থায় আবাদি অবস্থা অর্থাৎ যেটা চাষের অযোগ্য, সেই অবস্থায় বছরের পর বছর, আজকে আমি বলছি 2006 থেকে ল্যান্ড অ্যাকুইজিশন অলমোস্ট স্টার্ট হয়েছিল, সেখান থেকে 2026 প্রায় 20 বছর ধরে সেই জমি এইরকম চাষের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে। প্রধানমন্ত্রী আজকে এলেন, কি করলেন? প্রথমেই 830 কোটি টাকার প্রজেক্ট তিনি এখান থেকে ইনগারেট করলেন বা উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের উন্নতির জন্য, সর্বোপরিভাবে সিঙ্গুর এবং সমগ্র হুগলির উন্নতির জন্য। তিনি আজকে তার কথার মধ্যে প্রমিস ছিল, কমিটমেন্ট ছিল, সেটা আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটা মানুষ আজকে দেখতে পেয়েছেন। 830 কোটি টাকার প্রজেক্ট হওয়া মানে সেটা কোনো মুখের কথা নয়। সেখানে একটা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একজন লেবার প্রত্যেকে কাজ পেতে পারে, যেখানে কিনা আপনাদেরকে বলে রাখছি 2011 থেকে 2025 পর্যন্ত সংখ্যা বলছে 6,000-এর অধিক কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, জাস্ট পাততাড়ি গুটিয়ে চলে গেছে। বুঝতে হবে কারণটা। আজকে উনি শুধুমাত্র সিঙ্গুরের কথাই বলেননি, হুগলির মধ্যে শুধুমাত্র সিঙ্গুর জায়গাটাই নেই, আজকে উনি সিঙ্গুর তার পাশাপাশি সমগ্র হুগলির ডেভেলপমেন্টের কথা বলেছেন, কারণ হুগলি পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা জেলা। শুনে নেব প্রধানমন্ত্রী আজকে কি বললেন। इसी क्रम में इलेक्ट्रिक कैटामरान का शुभारंभ किया जा रहा है। विशेष एल्यूमिनियम से निर्मित कैटामरान में 50 यात्री तक आराम से बैठकर एयर कंडीशनड केबिन में यात्रा कर सकेंगे। कैटामरान के चलने से सड़क पर ट्रैफिक का दबाव हल्का होगा। रेलवे की जयराम बाटी और मैनापुर के बीच नई रेल लाइन परियोजना के उद्घाटन से बांकुरा और आसपास के क्षेत्रों और प्रमुख तीर्थ स्थलों को बेहतर रेल कनेक्टिविटी मिलेगी। इसके अतिरिक्त जयराम बाटी और मैनापुर के बीच नई पैसेंजर ट्रेन सेवा
साथ ही 3 अमृत भारत एक्सप्रेस ट्रेनों का प्रधानमंत्री जी द्वारा हरी झंडी दिखाकर शुभारंभ किया जा रहा है, जो पश्चिम बंगाल के लोगों के लिए अत्यंत हर्ष का क्षण है। ये परियोजनाएं पश्चिम बंगाल की क्षमता, परिश्रम और प्रतिभा को राष्ट्रीय विकास से जोड़ने का संकल्प है। मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। साथियों, सिंगूर का ये जन सैलाब, आप सभी का ये जोश, ये उत्साह, और मैं तो देख रहा हूं, शायद पीछे लोग देख भी नहीं पाते होंगे। मैं अभी दोनों तरफ कोने पर जाकर देखा, दूर दूर तक लोग ही लोग हैं। ये उत्साह, ये जोश पश्चिम बंगाल की नई कहानी बता रहा है। और मैं देख रहा हूं बहुत बड़ी संख्या में माताएं बहनें आशीर्वाद देने आई है, किसान आए हैं, श्रमिक आए हैं, और नौजवानों का जोश तो हम सब देख रहे हैं। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই প্রজেক্টটা যদি সত্যি হয়, এবং একটা কারখানা হওয়া বলে শুধু নয়, একটা কারখানা যখন হবে, একটা জায়গা যখন শিল্পায়ন বা শিল্প নগরী হওয়ার যে জায়গা, সেই জায়গায় যখন আসবে, সেইভাবে স্ট্রাকচার বিল্ড হবে, তখন কিন্তু আরও অনেক শিল্প, আরও অনেক বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসার সুযোগ রয়েছে। এবং একটা বিষয় কি জানেন তো, একটা কারখানা হলে আপনার বাড়ির ছেলেটা যদি ইঞ্জিনিয়ারিং পাস করে থাকে, আপনার বাড়ির ছেলেটা যদি কোনো পলিটেকনিক পাস করে থাকে, কোনো প্রপারলি সে ডিগ্রি নিয়ে, সে যাই ডিগ্রি নিয়ে থাকুক, সে তার যোগ্যতা অনুযায়ী যোগ্য বেতনের একটা সৎ উপায়ে কাজ পাবে। অ্যাটলিস্ট যেখানে স্বপ্ন দেখানো হয় রাজ্যবাসীকে যে কোনো একটা ধর্মক্ষেত্র তৈরি হলে তার আনুষঙ্গিক স্টলগুলিতে কাজ পাবেন, অ্যাটলিস্ট সেই স্বপ্ন দেখানো হচ্ছে না এখানে। এখানে যে যার যোগ্যতা অনুযায়ী যোগ্য মাইনের কাজ পাবে, যেটা কিনা পশ্চিমবঙ্গে অন্তত প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলি, শিক্ষিত ছেলে মেয়ে যারা আছে মধ্যবিত্ত বাড়িতে, তাদের দরকার আছে বলে মনে হয়। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। घुसपैठियों को बचाने के लिए टीएमसी किसी भी हद तक जा सकती है। बीते 11 वर्षों से केंद्र सरकार टीएमसी सरकार को बार बार चिट्ठी लिख रही है कि बंगाल के बॉर्डर पर फेंसिंग लगानी है, इसके लिए जमीन चाहिए, लेकिन टीएमसी को कोई फर्क नहीं पड़ता। टीएमसी ऐसे गिरोहों को संरक्षण देती है जो घुसपैठियों को सुरक्षा देते हैं, उनके लिए फर्जी डॉक्यूमेंट बनाते हैं। साथियों, समय आ गया है जब घुसपैठ को भी पूरी तरह रोकना होगा। और जो लोग बीते दशकों में फर्जी कागज बनाकर यहां घुल मिल गए हैं, उनकी पहचान करके उन्हें उनके देश वापस भी भेजना होगा। পয়েন্ট নাম্বার 2, নরেন্দ্র মোদীর বক্তৃতায় আরও একটা সবচেয়ে মেইন পয়েন্ট যেটা আজকে আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী নিয়ে তিনি আজ অনেকগুলো কথা বলেছেন। মাঝখান থেকে শেষের দিকে তার বক্তৃতার দিকে বলেছেন, কিন্তু অনেকগুলো কথা বলেছেন। সেটা বুঝতে হবে। কিছুদিন আগে অমিত শাহ যখন রাজ্যে এসেছিলেন,
তখন আমরা দেখেছিলাম যে তিনি বলেছিলেন অনুপ্রবেশকারী শুধুমাত্র আর পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এটা রাষ্ট্র সুরক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এটা রাষ্ট্র সুরক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি সেই কথা বলছিলেন। ব্যাপারটা বুঝতে হবে। আজকে প্রধানমন্ত্রী কি বললেন? আজকে প্রধানমন্ত্রী বাংলায় এসে বললেন যে এই অনুপ্রবেশকারীদেরকে তৃণমূল কখনোই রাজ্য থেকে তাড়াবে না। কারণ বুঝতে হবে বিষয়টা কি বলছেন উনি। কারণ এই তৃণমূলের প্রধান এবং সবচেয়ে লয়াল, যদি আমি বলি যে বিশ্বস্ত বা লয়াল ভোট ব্যাংক কারা, সেটা হচ্ছে এই অনুপ্রবেশকারী। এসআইআরটাকে নিয়ে অনেকভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, অনেক ম্যানিপুলেশনেরও চেষ্টা করা হচ্ছে কোথাও না কোথাও। যদি অন্যান্য রাজ্যের এসআইআর দেখেন, যে সমস্ত রাজ্যে হয়ে গেছে সেই রাজ্যেও কিন্তু প্রচুর সংখ্যক নাম বাদ গেছে, কিন্তু এত চিৎকার, এত হুঙ্কার, এত গর্জন আপনি কিন্তু কোথাও পাবেন না। আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতায় দেখা গেল যে তিনি অনুপ্রবেশকারীদেরকে তাড়ানোর কথা বলছেন, স্পষ্টভাবে তিনি কড়া বার্তা দিচ্ছেন। কারণ অনুপ্রবেশকারী যদি দেশে না থাকে, এই রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তাদের প্রত্যেকের জন্য যে পরিমাণ কাজ, খাবার, বস্ত্র, বাসস্থান, এই জিনিসগুলো শুধুমাত্র এই রাজ্যের বাসিন্দাদের জন্যই সীমিত থাকবে কিংবা সিকিওর থাকবে। এই অনুপ্রবেশকারী কথাটার অর্থ যদি খুব সোজাভাবে আপনাকে বলা যায় যে হতে পারে আপনি দিনে 100 চালের ভাত খান, কিন্তু সেই 100 চালের ভাতটা আপনার একার জন্য পারফেক্ট, কিন্তু এখন সেই চালটা বা সেই চালের ওইটুকু ভাতে যদি আরও 5 জন এসে তারা তাদের ভাগ বসায়, সেক্ষেত্রে আপনার ঠিক কতটুকু ভাগে পড়বে একটু হিসাব করে দেখুন। 100কে 5 দিয়ে ভাগ করলে 20 গ্রাম চালের ভাত আপনার ভাগে পড়লো। এটা কিন্তু শিক্ষা থেকে চাকরি সর্বত্র সেম জিনিস হচ্ছে, ভেবে দেখার বিষয় আছে। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है, और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলছেন তৃণমূলের এই যে এত বছরের রাজত্ব, সেটাকে তিনি আজকে টিএমসি জঙ্গল রাজ বলে আখ্যায়িত করলেন। জঙ্গল রাজ কেন? গত 1 দশকের বেশি সময় ধরে রাজ্যবাসী দেখে এসছে প্রত্যেকটা সমস্যা যদি ধরা যায়, অনুপ্রবেশকারী অতি অবশ্যই, যেটা আগের পয়েন্টে বললাম একটা সমস্যা ছিল, কিন্তু তার সাথে সাথে দুর্নীতি, বেকারত্ব, এরকম আরও যদি এখন আপনাদেরকে টেবিল দিতে বসি না, 10-15টা সমস্যা, সবচেয়ে বড় সমস্যার আপনাদেরকে টেবিল দিয়ে দেওয়া যাবে যে কি পরিমাণ অবস্থা, কি পরিমাণ বাজে অবস্থা এই রাজ্যটার। তাই সেটাকে প্রধানমন্ত্রী আজকে তিনি সেটাকে জঙ্গল রাজ বলে, তৃণমূলের জঙ্গল রাজ বলে আখ্যায়িত করলেন। अगर इनको मोदी से परेशानी है, ये तो मैं समझ सकता हूं। इनको बीजेपी से दुश्मनी है, ये भी समझ में आता है। लेकिन टीएमसी तो बंगाल के लोगों से अपनी दुश्मनी निकाल रही है। নরেন্দ্র মোদীর স্পিচে আজকে শোনা গেছে এরকমও কথা যে এই রাজ্যের যুবক, যুবতী এবং মহিলাদের সাথে তৃণমূল কার্যত শত্রুতা করে বসে আছে এবং তারই প্রতিশোধ তুলছে। কথাটার মানে কি? যদি আপনারা দেখেন আজকে নরেন্দ্র মোদীর কথায় ধনেখালি শাড়ি থেকে হ্যান্ডলুম শাড়ি, অন্যান্য আরও যে আমাদের শিল্প, যেটা কিনা পশ্চিমবঙ্গে জুট থেকে শুরু করে আরও বিভিন্ন শিল্প যেগুলো রয়েছে, যেগুলো আমাদের এখানকার সবচেয়ে সেরা জিনিস, সেইগুলো কিন্তু তার স্পিচের মধ্যে পাওয়া গেছে। এখানে যদি আপনাদেরকে আরও স্পষ্টভাবে বোঝানো যায়, দেখুন কিছুদিন আগে রাজ্যে 26,000-এর চাকরি গেল।
আরও বেকার যারা বসে আছে, যদি একটা পরিসংখ্যান দেখা যায় তাহলে যারা বেকার বসে আছে তার মধ্যে আপাতভাবে ধরে নিন মিনিমাম 70% ছেলে মেয়ে। মানে ধরুন বেকার বসে আছে 100 জন, তার মধ্যে 70 জন ছেলে মেয়ে কোথাও না কোথাও সরকারি চাকরির পরীক্ষা তারা দিচ্ছে, তারা চেষ্টা করছে বছরের পর বছর, অথচ নিয়োগ কোথায় আটকে? হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে। বোঝার বিষয় রয়েছে। মহিলাদের ক্ষেত্রে এই যে হস্তশিল্প মেলা হোক বা অন্যান্য কর্মসূচি সেটা করার চেষ্টা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা কতটা কার্যকরী, কটা মানুষের জন্য সেটা হচ্ছে? আপনার বা আমার বাড়ির মা কাকিমা কিংবা দিদি তারা যদি শিক্ষিত হয়ে থাকে, কিংবা আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা 25-30 বছর বয়স, তারা কি সব জায়গায় হস্তশিল্প মেলা করে বেড়াবে? ঠিক আছে, যদি তাই করুক সেটাও একটা কর্মসংস্থান, কিন্তু বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে আমাদের রাজ্যের এই যে শিল্প সেগুলোকে জোর দেওয়া হচ্ছে না কেন? এত জুট মিল সমস্ত কিছু এত বন্ধ হচ্ছে কেন? পশ্চিমবঙ্গ যেখানে লেদার ইন্ডাস্ট্রির এত ভালো একটা জায়গা ছিল, সেখানে আজকে লেদার ইন্ডাস্ট্রির কি অবস্থা? শান্তিপুরের শাড়ি শিল্প থেকে বলা যেতে পারে, প্রত্যেকটা হ্যান্ডলুম থেকে বলা যেতে পারে, ধনিয়াখালি তাঁত, ধনিয়াখালি শাড়ি, প্রত্যেকটা শিল্পে আজকে আপনারা দেখুন তো প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো খোট অবশ্যই রয়েছে। যদি গ্রাউন্ড লেভেলে যাওয়া যায়, আমরা অবশ্যই আমাদের প্রতিনিধি পাঠিয়ে গ্রাউন্ড লেভেলে আমরা স্টোরি করানোর চেষ্টা করব, আপনাদেরকে আগে থেকেই বলে রাখছি। প্রত্যেকটা শিল্প পশ্চিমবঙ্গের যেটা নিজস্ব ছিল, পাট শিল্প থেকে শুরু করে আরও অন্যান্য, আলু থেকে শুরু করে, ওড়িশার যে আলুর বাজার সেটা পশ্চিমবঙ্গর এখান থেকে হুগলি থেকে বিভিন্ন জেলা থেকে আলুটা যেত, টোটালি সেটা যাওয়া বন্ধ হয়ে গেল। ফলে ওই মার্কেটটা কাদের হাতে চলে গেল? ওটা চলে গেল অন্যদের হাতে। বর্ডারে 2 দিন ছাড়া প্রবলেম, বর্ডারে এসে ট্রাক দাঁড়িয়ে আছে, সেই বর্ডারে ট্রাক দাঁড়িয়ে আছে যারা হোলসেল ব্যবসায়ী তারা কোর্টে দৌড়াচ্ছে। প্রত্যেকটা জিনিসে কিন্তু খোট আপনারা খুঁজে পাবেন, অতি অবশ্যই একদম পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো এগুলো নিয়ে। साथियों, बंगाल के मछुआरों से टीएमसी कैसे अपनी दुश्मनी निकाल रही है, इसका मैं आपको एक उदाहरण देता हूं। बंगाल में लाखों परिवार मछली के काम से जुड़े हुए हैं। यहां से अभी जितनी मछली एक्सपोर्ट होती है उससे कहीं अधिक संभावनाएं बंगाल में है। बंगाल के फिशरमैन में वो ताकत है। इसके लिए जरूरी है कि मेरे मछुआरे भाई बहनों को मदद मिले, मेरे मछुआरे भाई बहनों को बेहतर टेक्नोलॉजी मिले। इसी सोच के साथ देश भर के मछुआरों की मदद के लिए केंद्र सरकार ने एक डिजिटल प्लेटफॉर्म बनाया। इस डिजिटल प्लेटफॉर्म पर देश भर की राज्य सरकारें अपने यहां के मछुआरों के नाम रजिस्टर करवा रही है, लेकिन बंगाल में इस काम पर ब्रेक लगा हुआ है। हम बंगाल की टीएमसी सरकार को बार बार चिट्ठी लिखते हैं। मुख्यमंत्री जी चिट्ठी नहीं पढ़ती है, लेकिन अफसरों को तो पढ़ने दो। लेकिन टीएमसी सरकार यहां के मछुआरों के रजिस्ट्रेशन में बिल्कुल सहयोग नहीं कर रही है। इससे बंगाल के मछुआरों को पीएम मत्स्य संपदा योजना जैसी केंद्र की स्कीम का फायदा नहीं मिल पा रहा है। দেখুন, পশ্চিমবঙ্গ একটা নদীমাতৃক রাজ্য, এবং একটা নদীমাতৃক রাজ্যে যখন এতগুলো বড় বড় নদী রয়েছে, সেখানে প্রপারলি যে জেলে রয়েছে, জেলেদের ক্ষেত্রে কিন্তু এইরকম হয়, বছরের একটা বেশ ভালো রকম সময় তারা কিন্তু মাছ ধরতে যেতে পারে না। সেই ক্ষেত্রে আমরা এর আগে অনেক জেলার খবর উঠে আসতে দেখি যে সেখানে যে জেলেদের প্রপার রেজিস্ট্রেশন সেটা হয় না, কিংবা রেজিস্ট্রেশন হয় তো সেখানে টাকা যায় না, টাকা যেতে দেরি হয় কোথাও না কোথাও। আবার যেহেতু এখানে রাজ্যে অন্য একটা দলের সরকার, সেখানে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সমস্ত আমাদের রাজ্যের যারা জেলে ভাই রয়েছে তাদেরকে কেন্দ্রীয়
যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা পেতে দেওয়া হয় না। এতটা বঞ্চিত কেন? কেন এতটা বঞ্চিত করা হবে? রাজ্যের সুবিধা পাচ্ছে, তারা কতটা ডিলে করে পাচ্ছে সেটা তাদের মুখে মুখে শুনলে বোঝা যায় বা বোঝা যাবে আরো ভালোভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা কেন্দ্রীয় প্রকল্পকে আটকানোর কারণটা কি বুঝতে হবে বিষয়টা। हम उनको कहते रहे कि दिल्ली के गरीब परिवारों को मुफ्त इलाज देने वाली आयुष्मान स्कीम लागू करो, लेकिन वो सुनते ही नहीं थे। वो राजनीतिक हिसाब किताब में ही लगे रहते थे। इसलिए दिल्ली की जनता ने उनको सत्ता से बाहर का रास्ता दिखा दिया, मुख्यमंत्री को भी घर भेज दिया। और अब दिल्ली में आयुष्मान योजना से गरीबों को मुफ्त इलाज हो रहा है। साथियों, बंगाल की जनता ठान चुकी है, यहां के लोग टीएमसी की निर्मम सरकार को सबक सिखाने वाले हैं, ताकि यहां भी बीजेपी सरकार बने। এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে আমি আবগারি দুর্নীতির কথা বলেছিলাম, দিল্লির আবগারি দুর্নীতি। আজকে প্রধানমন্ত্রীর স্পিচে কিন্তু এরকম একটা পার্ট পাওয়া গেল যে দিল্লির যে সরকার ছিল, আম আদমি পার্টির সরকার, তারা তাদের রাজনৈতিক চাল দিতে ব্যস্ত ছিল এতটাই যে যে মানুষ যারা জনমত গড়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে এলো তারা তাদেরকে প্রায়োরিটি দেয়নি। তারা তাদের রাজনীতি নিয়ে এতটা ব্যস্ত ছিল, তাদের প্রফিট নিয়ে এতটা ব্যস্ত ছিল, সেই কারণে রাজনীতি এমন একটা জিনিস মানুষই তাদেরকে ফেলে সরিয়ে দিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লিতে কিন্তু এখন আর আম আদমি পার্টির সরকার নেই, এবং যখন ছিল তখন এই আবগারি দুর্নীতির কারণে, অন্যান্য আরও অনেক স্ক্যামের কারণে ঠিক কি পরিমাণ অচল অবস্থা সৃষ্টি হয়েছিল দিল্লিতে। टीएमसी के राज में बेटियां भी सुरक्षित नहीं है और शिक्षा व्यवस्था भी, यहां की शिक्षा व्यवस्था भी माफिया और भ्रष्टाचारियों के कब्जे में है। इसलिए मैं पश्चिम बंगाल की माताओं बहनों से भी एक आग्रह करना चाहता हूं, आपके बेटे बेटियों को तब तक अच्छी शिक्षा और अच्छी नौकरी नहीं मिलेगी जब तक यहां टीएमसी के पास सत्ता की ताकत रहेगी। इसलिए आपको आने वाले विधानसभा चुनाव में भाजपा को वोट देना है। ওয়েমেন সেফটি বা নারী নিরাপত্তা নিয়ে কিন্তু অনেকবার কেন্দ্রীয় নেতাদেরকে, সর্বোচ্চ কেন্দ্রীয় নেতাদের শোনা গেছে কথা বলতে। আজকেও কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট বার্তা পাওয়া গেল, বাংলা নারীদের জন্য সুরক্ষিত নয়। আর সত্যি তো কথাটা একজন সাংবাদিক হিসেবে যদি ধরি, সবচেয়ে আগে গত 1-2 দিন আগে যেটা হলো, সোমা মাইতির সাথে যেটা হলো, একজন সাংবাদিক হিসেবে তিনি তার খবর করতে গিয়েছিলেন, তাকে এইরকম একটা রোষের মুখে পড়তে হলো। কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, তারপর আরজি কর, এক্স্যাক্টলি যদি এই বিগত, শুধুমাত্র আমি অন্য সব বছরের কথা ছেড়ে দিলাম, 2025-এ শুধু দেখে নিন, 2024-এ দেখে নিন কতগুলো ঘটনা ঘটেছে। আর একটা কথা মনে রাখতে হবে যে এই সমাজটা এখনো মেয়েদের জন্য কোথাও না কোথাও এতটা গুটিয়ে রয়েছে, কোথাও না কোথাও সংকুচিত হয়ে রয়েছে। খুব ভালোভাবে বুঝতে হবে একটা জিনিস, যে যদি 10টা ঘটনা হয় কিংবা যদি 50টা ঘটনা হয়, তার একটা এফআইআর হয়, বাকি 9টা, কোনো ক্ষেত্রে বাকি 49টা চাপা পড়ে যায়, জাস্ট ধামা চাপা পড়ে যায়। এটা বিভিন্ন সার্ভে বলছে, রিপোর্ট বলছে, প্রশ্ন তোলে মানুষ এটা নিয়ে, এটা আমার কোনো কথা নয়, এটা বুঝতে হবে।
এই বাংলা নারীদের জন্য সুরক্ষিত নয় সেটা কেন বলা হচ্ছে? 7 থেকে 70 বছরের মহিলা কিংবা কোনো ক্ষেত্রে হয়তো 1 বছরের কম শিশু, সে যদি মেয়ে হয়ে থাকে, তাকে কিন্তু ঘরে বাইরে কোথাও না কোথাও তাকে কিন্তু শিকার হতে হয় কিছু খাদকের। कि बंगाल में फिर से संदेश खाली जैसी घटना न हो। भाजपा को आपका एक वोट इस बात को पक्का करेगा कि আজ নরেন্দ্র মোদীকে শোনা গেল সন্দেশখালি নিয়ে কথা বলতে। তিনি পরিষ্কার বললেন যে বাংলায় যদি বিজেপি আসে তাহলে সন্দেশখালির মতো ঘটনা আর রিপিট হবে না। তাহলে এই শেখ শাহজাহানের মতো যারা বসে আছে, এরকম হয়তো 1-2জন সামনে এসছে যারা ধরা পড়েছে, আরও এরকম ধরে নিলাম যে আরও মিনিমাম 50-100 জন যদি এইরকম মাথা থেকে থাকে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই রাজ্যটার বর্তমানে কি অবস্থা। সালিশি সভা নিয়ে মাঝখানে মেইনস্ট্রিম মিডিয়ায় খুব কথা চলছিল, সেটা আবার এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, সালিশি সভা কি বন্ধ হয়ে গেছে? সেটার কি প্রতিকার হয়ে গেছে? কিংবা এলাকা ভিত্তিক যে দাদা, সকল দাদা, সেই দাদা তারা প্রত্যেক দাদাই ভালো হয়ে গেছে? ভেবে দেখার বিষয় রয়েছে যে পশ্চিমবঙ্গে আরও কোথাও সন্দেশখালির মতো সেম জায়গা হয়ে নেই তো, কিংবা হচ্ছে না তো। फिर से बंगाल में हजारों शिक्षक अपनी नौकरी नहीं खोए। साथियों, टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। নরেন্দ্র মোদী বলছেন যে এত মানুষকে চাকরি হারাতে হবে না। সত্যি তো, 26,000 মানুষের, আমি যদি কম করে ধরি, 26,000 মানুষ যারা সরকারি চাকরি পেয়ে তারা ওয়েল সেটেলড ছিলেন তাদের মতো তাদের লাইফে, তাদের কি দোষ ছিল? কয়েকজনের জন্য তাদের পুরো ব্যাচটা, পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হলো। রাজ্যে যে 6,000-এর অধিক প্রাইভেট কোম্পানিজ চলে গেছে, আপনাদেরকে আরও একটা আমি হিসেব দিতে চাই, সেটা হচ্ছে যে টোটাল যদি 90%, টোটাল কর্মক্ষেত্রের 90% কিন্তু হচ্ছে প্রাইভেট সংস্থায় কাজ করে আমাদের রাজ্যের মানুষ। সেখানে 90% যদি তাদের মধ্যেই থাকে এবং সেখান থেকে যদি 6,000-এর অধিক কারখানা চলে গিয়ে থাকে, তাহলে ভাবুন এক্স্যাক্টলি এই রাজ্যটার মধ্যে কত মানুষ, কত পরিবার তারা রোজগারহীন হয়ে পড়েছে, কত মানুষ এক্স্যাক্টলি চাকরি হারিয়েছে। ভেবে দেখতে হবে। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी, और ये भी मोदी की गारंटी है। তৃণমূলের সিন্ডিকেট রাজের কথাও আজকে পাওয়া গেল। পশ্চিমবঙ্গে তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে, এমনটা দাবি করলেন নরেন্দ্র মোদী। অবশ্য আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে থাকেন যে এই যে লগ্নজিতা চক্রবর্তী, কয়েকদিন আগে, মাত্র কিছুদিন আগে তিনি স্টেজ ফাংশন করতে গেলেন, স্টেজ শোতে গিয়ে তাকে হেনস্থা হতে হলো এইটা বলে যে তাকে সেকুলার গান গাইতে বলা হলো। মা দুর্গার গান গাইছিলেন, যেটা তার নিজেরই গাওয়া নির্দিষ্ট সিনেমায়। কি ভুল করেছেন? মা দুর্গাকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে আমরা মায়ের জন্য গোটা রাজ্য 1 বছর অপেক্ষা করে বসে থাকি, সেখানে কিনা মা দুর্গার গান গাইতে গিয়ে একটা সঙ্গীত শিল্পীর হেনস্থা। প্রত্যেকটা একটু যদি আঞ্চলিক খবরে চোখ রাখেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গুন্ডাগিরি, প্রমোটার রাজ, তারপরে আপনার যত ক্রাইমস হচ্ছে, মুর্শিদাবাদ দেখে নিন, মালদা দেখে নিন,
উত্তরের দিকে আরও কিছু জেলা রয়েছে, দক্ষিণের দিকেও রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতেও বেশ কিছু এরকম জেলাতে আপনারা যদি একটু আঞ্চলিক খবরে আপনারা চোখ রাখেন, আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের সিন্ডিকেট রাজ কিভাবে কাজ করে। এমনটা আমি বলছি না, এমনটা প্রত্যেকটা খবরের চ্যানেল বলছে। এটা মানুষের প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু এখন সকলে তুলছে। প্রধানমন্ত্রীর সিঙ্গুরে দেওয়া বক্তৃতার মধ্যে, তার বক্তব্যের মধ্যে মেন পয়েন্টস ছিল এই কটি। তার মধ্যে কিন্তু এসআইআর, অনুপ্রবেশকারী এবং সিঙ্গুরের অল ওভার যে ডেভেলপমেন্ট, সেইটা কিন্তু মাথায় রাখার মতো। পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে, আমরা আরও অনেক কিছু দেখব। এর মধ্যে অনেক ঘটনা, আমাদের পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরিবেশে বহু কিছু হচ্ছে, প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে। একটু চোখ রাখুন, একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা। নমস্কার।